এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। এই জি আপা। গতবারেও যারা দিল আবার তাদেরকে রিপিট করো কেন? তো- তোমার তো ঠিক বলছিলাম যে আছে, একটা তালিকা করে নাও। আর বাজে কটা এখন? টাইমটা দেখবে না? দেখছি আপা। তো সবাই তো বক্তৃতা করতে চায়। ঘুষটা টোকাতে টোকাতে তো তোমার আসল পার হয়ে যাচ্ছে। ঠিক আছে আপা। আফজাল প্লিজ শর্ট করো ভাইয়া। আহ, তুমি আজকে একটা তালিকা করে নাও। জি আপা। জি অনেকে একবারও মাননীয় পায় না আর অনেকে বারবার পেতে থাকে, এটা ঠিক না। জনাব এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলার বিনীত অনুরোধ জানাচ্ছি। বাস আর সাংগঠনিক দিও না, কামালের পরে আর কাউরে দেওয়ার দরকার নাই। ঠিক আছে আপা, উপর ঠিক দিকে, আছে, শেষ শেষ, হ্যাঁ উপর দিকে কামাল শেষ। ধন্যবাদ। উপর দিকে একটু জি আপা। শেষ করো তাড়াতাড়ি। জি তোমাদের জি কয়টা বাজে? তো আপা, 12টা। এমনিতে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান খান কামাল আর এ কে মোজাম্মেল হক সাহেব আর বাহাউদ্দিন নাসিম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ওবায়দুল কাদের, এই কয়েকজন বক্তা আছেন। এটা তোমাদের আরো আগে থেকে দেওয়া উচিত ছিল। তারা গত মিটিং এ দিচ্ছে, সব আবার রিপিট করলা। ও তো এখন জায়গাটা কি শুরু করো, আর আর দেওয়ার দরকার নাই। কি করবো তাহলে বলেন? হ্যাঁ, কামালে দিয়ে দাও। মাননীয় সভাপতি, এখন কি করব একটু বলুন আপনি। আমার মনে হয় নেত্রীকেই দিয়ে দেন, আর কারো সময় অনেক হয়ে গেছে, সুতরাং নেত্রী বক্তৃতা দিক, আমরা জি। অন্য সময় বক্তৃতা দেব। তো ঠিক আছে। তো 11টা বাজে। ঠিক আছে। কয়েকজন দেশে 11:30 ছেলে বাজে। তো দিবে, আর দুই চারজন জি আপা। জি আর এক দুইজনের দাও, কারণ ওখানে তোমাদের 11:30 বাজে এখন, সেটা চিন্তা জি করে জি বলছিলাম। তাছাড়া সেটাও না, মিটিং এর একটা ইয়ে থাকে তো, এখন বেশিক্ষণ বলতে বলতে সচরাচর ইয়ে থাকে না শেষ পর্যন্ত। এখন আপনি আপা বলেন কাকে দিব। কাদের ভাই আছে, নানক ভাই আছে, কাদের মায়া দিয়ে ভাই দাও, কাদের দিয়ে দাও। জি। তো কাদের গত ঠিক আছে। মিটিং এ বলে নাই, এই জি মিটিং এ দাও। যে যে বলে নাই গত, তাদের দাও। জি। তো ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদেরকে বক্তব্য রাখার জন্য বিনীত হ্যাঁ, অনুরোধ আর জানাবো। তারপর সেলিম ভাইরে দিও, তবে সেলিম ভাইরে দিয়ে দিও। তা আপা, ছোট্ট একটা প্রামাণ্য চিত্র আছে, আপনার আগে কি একটু দেখাই দিব? হ্যাঁ দেখাতে পারো, জি আপা, ঠিক বা আছে। শেষেও দেখাতে পারো। জি হ্যাঁ ঠিক আবার আছে তাহলে। দেখা দিও। তো সেলিম ভাই, এরপরে সেলিম ভাইরে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সময়ের ব্যাপারে আমি একটু সহযোগিতা চাই, বাকিটুকু আপনাদের ইচ্ছা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। এই জি আপা। গতবারেও যারা দিল আবার তাদেরকে রিপিট করো কেন? তো- তোমার তো ঠিক বলছিলাম যে আছে, একটা তালিকা করে নাও। আর বাজে কটা এখন? টাইমটা দেখবে না? দেখছি আপা। তো সবাই তো বক্তৃতা করতে চায়। ঘুষটা টোকাতে টোকাতে তো তোমার আসল পার হয়ে যাচ্ছে। ঠিক আছে আপা। আফজাল প্লিজ শর্ট করো ভাইয়া। আহ, তুমি আজকে একটা তালিকা করে নাও। জি আপা। জি অনেকে একবারও মাননীয় পায় না আর অনেকে বারবার পেতে থাকে, এটা ঠিক না। মাননীয় নেত্রী, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আহ, আমি খুবই সংক্ষেপে আমার বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সেদিনের সেই রক্তাক্ত বেদনাবিজুর দিনে যারা প্রয়াত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন জাতিরাষ্ট্র নির্মিত হয়েছিল, যে তার জাতিরাষ্ট্রের যে দর্শন ছিল, যে জাতিরাষ্ট্রের মাধ্যমে বাঙালি জাতির একটা উন্নত সমৃদ্ধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাচ্ছিল, সেই 1947 সালে ভ্রান্ত যে কমন বিলিফের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল,
এবং সেই যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র, সেটা অসার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু তিনি আধুনিক রাষ্ট্র নির্মাণ করেছিলেন কমন ইকুয়াল রাইটস এর ভিত্তিতে। সুতরাং ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বঙ্গবন্ধুর এই নীতি যারা বিশ্বাস করে নাই তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাষ্ট্র পরিচালনার যে সুযোগ পেয়েছিলেন, সেই সময় কিন্তু মুক্তিযুদ্ধের ভাবধারায় শহীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং দেশটাকে উন্নতি অগ্রগতিতে বিশ্বের দরবারে রোল মডেল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই রাষ্ট্র আজকে ধ্বংস হয়েছে ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনে, এবং পরবর্তীকালে আজকে সকালে সারাদিন যে এই যে ধানমন্ডি 32 নম্বরে যে নারকীয় মপতন্ত্র হয়েছে, সেই ইউনূসের মপতন্ত্র সেটারই কিন্তু ধারাবাহিকতা চলছে। সুতরাং আমি শেষ মুহূর্তে লেখক গবেষক সর্দার ফজলুল করিমের একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যে মহতের বিরুদ্ধে বর্বরের বর্বরতা মহতের মহত্ব এবং বৃহত্বকে হ্রাস করতে পারে না, নিজের রস্যতাকেই সে কেবল প্রকট করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক। অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলার বিনীত অনুরোধ জানাচ্ছি। বাস, আর সাংগঠনিক দিও না, কামালের পরে আর কাউরে দেওয়ার দরকার নাই। ঠিক আছে আপা, ঠিক আছে, শেষ শেষ, আমার শেষ। ধন্যবাদ। অভিশপ্ত মাস আগস্ট মাস, রক্তক্ষরণের মাস আগস্ট মাস। এই মাসের 1975 সালের 15ই আগস্ট যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা মহিয়াসী নারী বেগম মুজিব, বঙ্গবন্ধুর 2 সন্তান যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, শেখ কামাল, শেখ জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর পুত্রবধূরা যাদের হাতের মেহেদির রং শুকায় নেই, বঙ্গবন্ধুর 10 বছরের নিষ্পাপ শিশু সন্তান শেখ রাসেল সহ যুব সমাজের অহংকার শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বের তার্জুমণি, কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্য সহ 1975 সালের 15ই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এবং তাদের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাক গংরা আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জিয়া রহমানের সহযোগিতায় সামরিক বাহিনীর কতিপয় উচ্চবিলাসী অফিসার বাঙালির স্বপ্নপুরুষ, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে হত্যা করেন। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে, হত্যা করেছিল গণতন্ত্রকে, হত্যা করেছিল মুক্তিযুদ্ধকে। যে শক্তি পাকিস্তানে বঙ্গবন্ধুর কাছে পরাজয় বরণ করেছিল 1971 সালে, জাতীয় আন্তর্জাতিক যে শক্তি আর তাদের দেশের এজেন্টরা, তারাই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার জন্য, কিন্তু পারেননি। তার প্রমাণ 2004-এর 14ই এপ্রিল, সেদিন পহেলা বৈশাখ ছিল। বিবিসির ভাষ্যকার যখন সকালবেলা বললেন, বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের জরিপ নিয়ে যখন ঘোষণা করলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, সেদিন ঢাকার শহরে যারা রমনার বটমূলে ছিলেন, শাহবাগে ছিলেন, সেদিন দেখেছিলাম জয় বাংলার স্লোগান, করতালি, অনেকের চোখে পানি। পারেননি। জিয়ার পথ ধরে যারা ক্ষমতা এসেছিল, খালেদা নিজামী ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেননি। আর তাই বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেননি বলেই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা যিনি করেছেন, যিনি বঙ্গবন্ধুর সেই কথা 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলেন, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মানুষের পেটে ভাত না থাকে, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বেকার ছেলেরা কাজ না পায়। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ, সেই স্বপ্ন বঙ্গবন্ধুর তনয়া বাস্তবায়ন করেছিলেন
আর তাই বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য, আমাদের অস্তিত্বকে মুছে ফেলার জন্য বঙ্গবন্ধুর তনয়কে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কেননা বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনাই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 21 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এগিয়ে গিয়েছেন। বক্তব্য বাড়াবো না। বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে সকলের কাছে আহ্বান করব। আমরা বলেছি, বঙ্গবন্ধুর তনয় ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে যাবে। বঙ্গবন্ধুর তনয়ের মাথায় মৃত্যুদণ্ডাদেশ। তিনি বলেছেন, আমি মৃত্যুদণ্ডকে ভয় পাই না, আমি আমার জীবনের পরোয়া করি না। আমি যদি জীবনের পরোয়া করতাম তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমি স্বামীকে স্ত্রীর সোহাগ থেকে বঞ্চিত করে, সন্তানদের মাতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত করে তিনি দেশে আসতেন না। তিনি যদি মৃত্যুকে পরোয়া করতেন 2007-এর 7ই মে তিনি দেশে আসতেন না। দেশে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে 16 পয়জন দিয়ে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। এবারও বঙ্গবন্ধু তার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে দেশে যেতে চায়, ক্ষমতার জন্য নয়, প্রতিহিংসার জন্য নয়, হত্যার বদলে হত্যা নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। যে আইনের শাসন প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিল, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছিল, আজকে বঙ্গবন্ধু সেই তনায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। কারণ মানিকগঞ্জে শেহাবকে পিটিয়ে যখন শহীদ মানে ঝুলিয়ে রাখে, শেহাবের মা তার শেহাব হত্যার বিচার চায়, পুলিশের সন্তানরা পুলিশ হত্যার বিচার চায়, পুলিশের স্ত্রী তাদের পুলিশ হত্যার বিচার চায়, চাঁপাইনবাবগঞ্জে রায়হান মাসুদের বাবা মারা তাদের সন্তান হত্যার বিচার চায়। টঙ্গীতে যাদেরকে হত্যা করা হয়েছে, টঙ্গীর রক্ত পানি যাদের রক্তে লাল করা হয়েছে, তাদের বাবা মারা তাদের সন্তান হত্যার বিচার চায়। এই কারণে বঙ্গবন্ধু তার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে যেতে চায়। শুধু আইনের শাসন না, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে যেতে চায়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে যেতে চায়। বাংলাদেশের যে হাহাকার, যে আত্মনাদ, যে মবের সন্ত্রাস, যে হামের মহামারী, যে ধর্ষণের মহামারী, সেই মহামারী থেকে বাংলাদেশকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনা দেশে যেতে চায়। আমাদের কি করণীয়? প্রিয় নেতা, একটু সংক্ষিপ্ত করেন। আমরা দেশটাকে বঙ্গবন্ধুর তনয় রক্ষা করতে দেশে যেতে চান। আমরা যারা এখানে কথা বলেছি, আমাদের দায়িত্ব। জনগণ বঙ্গবন্ধুর তনয়ের পক্ষে, কিন্তু জনগণকে মাঠে নামার জন্য শক্তিশালী সংগঠন দরকার। আমরা আমাদের কথা এবং কাজের সাথে মিলিয়ে আজকে দিন আসুন শপথ নেই। এখানে আমরা সবাই কথা বলছি, যারা কথা বলছি এই লোকগুলো যদি বঙ্গবন্ধু তনয় যে কথা বলেছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, আমরা মনে করি বঙ্গবন্ধু তনয় যেদিন দেশে যাবে সেদিন তার চলার পথ হবে মসৃণ, তার চলার পথ হবে সহজ সরল। আমরা যদি সকলে সেইভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। জি আপা, শেষ করো তাড়াতাড়ি। জি জি আপা, এমনিতে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান খান কামাল আর একে মোজাম্মেল হক সাহেব আর বাহাউদ্দিন নাসিম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ওবায়দুল কাদের, এই কয়েকজন বক্তা আছেন। তোমাদের আরো আগে থেকে দেওয়া উচিত ছিল। যারা গত মিটিং এ দিচ্ছে সব আবার রিপিট করলা। এখন কি শুরু করো, আর দেওয়ার দরকার নাই। কি করবো তাহলে বলেন? হ্যাঁ, কামালে দিয়ে দাও। আচ্ছা, এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামালকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মিনান্দা। আজকে 15ই আগস্ট উপলক্ষে, জাতীয় শোক দিবস উপলক্ষে যে আজকে আয়োজন, আমি সর্বপ্রথম আজকে সভাপতি ফজল করিম সেলিম সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই মিটিং এ সভাপতিত্ব করার জন্য। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় নেত্রী, যিনি বাংলাদেশকে একটা সম্ভাবনাময়ী দেশে পরিণত করেছিলেন, বঙ্গবন্ধুর কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মিটিং এ প্রধান অতিথি করার জন্য। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছিল। আমি অনেক কিছুই দেখেছি, তখন আমার বয়স খুবই কম ছিল, কিন্তু আমি তাকে খুব কাছ থেকে দেখার মানে একটা স্পৃহা ছিল। আমি মাঝে মাঝে যে দেখতাম। আমি শুধু যদি আমি বলি যে বঙ্গমাতা, বঙ্গবন্ধু, এই সম্বন্ধে যদি কথা বলতে থাকি তাহলে মনে হয় ঘন্টার পর ঘন্টাও বলে শেষ হবে না তাদের অবদানের কথা। আমি বঙ্গমাতার সম্বন্ধে কিছু বলতে চাই।
বঙ্গমাতা এমনই একজন মহসী নারী ছিলেন, যিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুতে পরিণত করার জন্য সবসময় তার পাশে দাঁড়িয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, তাকে উৎসাহ দিতেন। তিনি জেলখানায় গেলেও তিনি তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতেন। সেই বঙ্গবন্ধু যখন ডাক দিলেন 7ই মার্চ, তার আগের একটা ঘটনা আমি বলতে চাই। যখন আমাদের অসহযোগ আন্দোলন, ছাত্রদের আন্দোলন যখন দুর্বার হয়ে গেল, পাকিস্তান সরকার তখন ঘোষণা দিলেন গোল টেবিলে বসবেন, গোল টেবিল বৈঠকে বসবেন। তখন পাকিস্তান সরকার বললেন প্যারোলে যেতে হবে। বঙ্গমাতা তখন আমাদের নেত্রীকে পাঠালেন বঙ্গবন্ধুর কাছে, যে প্যারোলে নয়, মুক্ত বঙ্গবন্ধু হিসাবে যাবেন। তাই গিয়েছিলেন এবং তিনি আদায় করেছিলেন, আমার কাছে মনে হয় সবচেয়ে প্রণিধানযোগ্য যে এটা আদায় করেছিলেন সেটা হলো ওয়ান ম্যান ওয়ান ভোট। আপনারা নিশ্চয়ই জানেন, ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান দুই প্রদেশের ভোটের সংখ্যা সমান সমান ছিল। ওয়ান ম্যান ওয়ান ভোট যখন দাবি আদায় হয়ে গেল, তখন আমরা সংখ্যা গরিষ্ঠতা লাভ করলাম এবং পরবর্তীতে আমাদের সেই সংখ্যাগরিষ্ঠতা, এই যে আদায়টা, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আমি তারপরে লক্ষ্য করেছিলাম আরেকটা 7ই মার্চের ভাষণে বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুকে বলে দিয়েছিলেন, তোমার যা কিছু মনে আসে, যা কিছু তুমি চিন্তা করো বাংলাদেশের বাঙালির জন্য, সেইটাই বলবা, কেউর কথা শুনবে না। আমি স্টেজের কাছেই ছিলাম। আমি তখন দেখলাম বঙ্গবন্ধু যখন স্টেজে উঠলেন, টেবিলের উপরে চশমাটা রাখলেন, অনেকেই তাকে অনেক স্লিপ দিলেন। এই স্লিপগুলি উনি চশমার নিচে রাখলেন। তারপরে তিনি সেই কালজয়ী ভাষণটা দিলেন, যেটা নাকি সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষণটি শুনেছে ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী। সেইখানেই তিনি আহ্বান করছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম।